হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি অ্যাক্সেস। তো দেখো, আমরা ডাব্লিউপি পরীক্ষার জন্য, তোমরা তো জানো যে ডাব্লিউপি পরীক্ষা হতে চলেছে। তো এই পরীক্ষার জন্য আমরা একটি লাস্ট মিনিট সাজেশন নিয়ে এসেছি। আর এখানে দেখো, ইকোনমির উপর মোস্ট ইম্পর্টেন্ট 50 কোশ্চেন রাখা হয়েছে এখানে। আর একইভাবে ইতিহাস, ভূগোল, তারপরে হচ্ছে পলিটি, এছাড়া হচ্ছে আমাদের সায়েন্স আর কারেন্ট অ্যাফেয়ার্স, এছাড়া হচ্ছে স্ট্যাটিক্স জিকে উপর আমরা একইভাবে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো নিয়ে এক একটা করে ভিডিও করব। আর দেখো, এই যে ভিডিওগুলো করছি, এই ভিডিওগুলো যে পিডিএফটা রয়েছে সেই পিডিএফগুলো একসঙ্গে জুড়ে দিয়ে কিন্তু একটা লাস্ট মিনিট সাজেশন তৈরি করা হয়েছে, একটা পিডিএফ তৈরি করা হয়েছে। তোমরা যদি সেই পিডিএফটা নিতে চাও তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে দুটো নাম্বার দেওয়া থাকবে, সেই অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করবে, সেখানে 50 টাকা পেমেন্ট করে সেই পিডিএফটা তোমরা কালেক্ট করতে পারো। আর এছাড়া যদি তোমরা কালেক্ট না করতে চাও তাহলে তোমরা আমাদের এই ভিডিওগুলো পুরো সম্পূর্ণ দেখতে পারো। আর এই ভিডিওগুলো থেকে আশা করি তোমরা 50% কমন পেয়ে যাবে এখান থেকেই। তো চলো শুরু করি আজকে ইকোনমি সাবজেক্টের কী রয়েছে দেখি। তো এখানে দেখো, প্রথম কোশ্চেন রয়েছে যে ভারতীয় অর্থনীতি কোন প্রকৃতির অর্থনীতি। তো দেখো, ভারতীয় যে অর্থনীতি রয়েছে সেটা কিন্তু হচ্ছে মিশ্র অর্থনীতি, অর্থাৎ ভারতীয় অর্থনীতিকে কিন্তু বলা হয় কি মিশ্র অর্থনীতি। তো এই মিশ্র অর্থনীতি কি? এই অর্থনীতি হচ্ছে এমন ধরনের এক ধরনের অর্থনীতি যেখানে হচ্ছে বেসরকারি ক্ষেত্র এবং, তো দেখো এখানে টাইপিং মিস্টেক রয়েছে, বেসরকারি ক্ষেত্র এবং সরকারি ক্ষেত্র হবে। তো বেসরকারি ক্ষেত্র এবং সরকারি ক্ষেত্র একই অবস্থান করে, অর্থাৎ একত্রে অবস্থান করে, সেই অর্থনীতিটাকে কিন্তু বলা হচ্ছে এখানে মিশ্র অর্থনীতি। তো দেখো, এই মিশ্র অর্থনীতির জনককে, মিশ্র অর্থনীতির জনক কিন্তু হচ্ছে জে.এম. কেইন্স। এই জে.এম. কেইন্স কিন্তু হচ্ছে মিশ্র অর্থনীতির জনক। তো পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে যে ভারতের, এটা কিন্তু একটু টাইপিং মিস্টেক রয়েছে। তো এখানে হবে কি, ভারতের মাথাপিছু আয় সর্বাপেক্ষা কম কোন রাজ্যে রয়েছে। তো এটা কিন্তু রয়েছে বিহার, বিহার হয়ে যাবে এখানে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে মুদ্রাস্ফীতি কাদের পক্ষে সবচেয়ে লাভজনক, অর্থাৎ মুদ্রাস্ফীতি হলে কে সবচেয়ে বেশি লাভজনক হয়, অর্থাৎ কে লাভবান হয়। তো এখানে ঋণ গ্রহীতা কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর। আর পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে যে ভারতীয় জিডিপিতে সবচেয়ে বেশি যে ক্ষেত্র থেকে আসে, অর্থাৎ ভারতের যে জিডিপি রয়েছে সেই জিডিপি ভারতের মধ্যে কোন ক্ষেত্র থেকে সবচেয়ে বেশি আসে। তো এখানে কিন্তু পরিষেবা ক্ষেত্র থেকে সবচেয়ে বেশি আসে। তো প্রায় 59%, যে আমাদের জিডিপির মধ্যে প্রায় 59% হচ্ছে পরিষেবা ক্ষেত্র থেকে আসে। আর সবচেয়ে বেশি লোক কিন্তু ভারতের মধ্যে কোথায় যুক্ত রয়েছে, কৃষি ক্ষেত্রে সবচেয়ে বেশি লোক নিযুক্ত রয়েছে। আর এই জিডিপি কিন্তু সবচেয়ে বেশি আসে পরিষেবা ক্ষেত্র থেকে, অর্থাৎ এই ভারতের যে কৃষি রয়েছে, ভারতের কৃষি অত্যাধিক তোমার অনুন্নত হয়, অর্থাৎ এখানে উন্নত যন্ত্রপাতির ব্যবহার খুব কম হয় এবং অনুন্নত প্রকৃতির কৃষিকাজ হয়, কিন্তু এখানে খুব বেশি জিডিপি আসে না এই ক্ষেত্র থেকে। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে যে বিপিএল এর পুরো কথাটি কি। তো বিপিএল এর পুরো কথা হচ্ছে কি, বিলো পভার্টি লাইন, এটি কিন্তু হচ্ছে বিপিএল এর পুরো কথা। আর এই বিপিএল গোষ্ঠী কিন্তু সবচেয়ে বেশি দেখা যায়, অর্থাৎ বিপিএল জনসংখ্যা সবচেয়ে বেশি রয়েছে কোথায়, তোমার ছত্তিশগড়ে কিন্তু এই বিপিএল সবচেয়ে বেশি রয়েছে। এরপরে দেখো রয়েছে ছদ্ম বেকারত্ব কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়। তো কৃষি ক্ষেত্রে কিন্তু এই ছদ্ম বেকারত্ব সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়। কারণ হচ্ছে দেখো, ছদ্ম বেকারত্ব কাকে বলে, অর্থাৎ যে ক্ষেত্রে যে কর্মী নিয়োগ করা রয়েছে সেখান থেকে যদি কিছু কর্মী আমরা বের করে নিয়ে আসি, তবু যদি আগের মতোই কাজ সম্পূর্ণ হয়, অর্থাৎ একটা যদি ইন্ডাস্ট্রিতে বা কৃষিক্ষেত্রেই ধরি, যদি কৃষিক্ষেত্রে টোটাল 10 জন কর্মী নিয়োগ করা হয়, সেক্ষেত্রে যদি আমরা 10 জন কর্মীর মধ্যে যদি 2 জন কর্মী বের করেও নিয়ে আসি, তাহলে যদি 8 জন কর্মী ওই 10 জনের কাজেই করে, তাহলে কিন্তু সেটাকে বলা হবে কি ছদ্ম বেকারত্ব। অর্থাৎ এই যে 2 জন রয়েছে, এই 2 জন অতিরিক্ত কাজ করতেছে, তাদেরকে কিন্তু বাদ দিলেও একই কাজ হচ্ছে, তাই কিন্তু এটাকে বলা হচ্ছে কি ছদ্ম বেকারত্ব। আর এই ছদ্ম বেকারত্ব কিন্তু কৃষিক্ষেত্রে সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়। পরবর্তী কোশ্চেনে দেখো রয়েছে সবুজ বিপ্লবের জন্য কৃষিতে যে বিশেষ বিষয়ের উপর ভারতীয় কৃষকরা গুরুত্ব দিয়েছেন। তো এটা কি, সেটা হচ্ছে কৃত্রিম সার ও কীটনাশক, এর উপরে কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন এই সবুজ বিপ্লবে। তো দেখো, এই সবুজ বিপ্লব হচ্ছে কি, অ্যাকচুয়ালি সবুজ বিপ্লব কিন্তু হচ্ছে গম উৎপাদনের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল এই সবুজ বিপ্লবে, গম উৎপাদন এবং ধান, তো গম সবচেয়ে বেশি। তারপরে দেখো রয়েছে কি নাবার্ড, নাবার্ড কত সালে গঠিত হয়। তো এই নাবার্ড কিন্তু গঠিত হয় হচ্ছে 1982 সালে 12ই জুলাই। আর এই নাবার্ডের ফুল ফর্মটা অনেক সময় আসে, সেটা কি ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, এটি কিন্তু হচ্ছে নাবার্ডের সম্পূর্ণ নাম। এই ব্যাংক কিন্তু গ্রামীণ কৃষির সঙ্গে পুরোপুরি যুক্ত রয়েছে। তো এই কোশ্চেনটাও এসে থাকে। তো তার পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে যে বর্গাদার প্রথা প্রথম প্রয়োগ করা হয় কোথায়। তো এটি কিন্তু হচ্ছে পশ্চিমবঙ্গে প্রথম প্রয়োগ করা হয়, আর এটা হচ্ছে 1978 সালে প্রয়োগ করা হয়। আর এটি কি, এটি অ্যাকচুয়ালি হচ্ছে কি, এটি হচ্ছে প্রজাদের জমি সর্বজনীন নিবন্ধীকরণের কর্মসূচি হচ্ছে এই তো বর্গাদার প্রথা। তারপরে দেখো পরবর্তী কোশ্চেন কি রয়েছে। তো দেখো, এখানে বলা রয়েছে কি ভারতের সবুজ বিপ্লব রূপায়িত হয়েছে জেলা অনুযায়ী কিসের মাধ্যমে। তো এখানে দেখো, এই সবুজ বিপ্লব কিন্তু হয়েছিল কি এনএডিএ এবং আর একটা হচ্ছে কি আইএএপি, এটি প্রয়োগের মাধ্যমেই কিন্তু
হচ্ছে সবুজ বিপ্লব কি রূপায়িত হয়েছিল। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে হলিডে পরিকল্পনা, যেটাকে হলিডে পরিকল্পনা বলা হয়, সেটা কি 1966 থেকে 69 সাল। এই সালটাকেই কিন্তু এই সালে কিন্তু কি হয়, বাৎসরিক পরিকল্পনা হয়। তো 66 থেকে 67 একটা, 67 থেকে 68 একটা, আর একটা হচ্ছে 68 থেকে 69। এই বাৎসরিক পরিকল্পনা কালকেই কিন্তু বলা হয় কি হলিডে পরিকল্পনা বা বাৎসরিক পরিকল্পনা। তো এই যে বাৎসরিক পরিকল্পনা, এখানে কিন্তু প্রথম বাৎসরিক পরিকল্পনা যেটা ছিল সেটা হচ্ছে 1966 থেকে 67। সেই সময়েই কিন্তু হচ্ছে আমাদের সবুজ বিপ্লব হয়। এটাও মনে রাখবে এখান থেকে 1966 থেকে 67 যে বাৎসরিক পরিকল্পনাটা হয় সেটা কি হয়, সবুজ বিপ্লব হয়। তো এই কোশ্চেনটাও এসে থাকে, সবুজ বিপ্লব হয়েছিল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। তো অনেকে এখানে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় অ্যান্সার করে থাকে। তো এখানে কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে কি প্রথম বার্ষিক যে পরিকল্পনাটা ছিল, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার পরবর্তীকালে যে বাৎসরিক পরিকল্পনাটা হয় সেখানেই কিন্তু এই তোমার সবুজ বিপ্লবটা হয়েছিল সেই সময়ে। তো এখানে দেখো তার পরবর্তী কোশ্চেন কি রয়েছে, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার ভিত্তি কী ছিল। তো এখানে দেখো এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিন্তু ভিত্তি ছিল কি মহলানবিশ মডেল। তো এই মহলানবিশ মডেলের উপর ভিত্তি করে কিন্তু দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়। আর এখানে দেখো এক্সট্রা কি রয়েছে, এই পরিকল্পনায় ভারী শিল্পের উপর গুরুত্ব দেওয়া হয়। আর কি করা হয়, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষির উপর গুরুত্ব দেওয়া হয়েছিল, এটা কিন্তু এখান থেকে তোমরা মনে রাখবে। আর দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কিন্তু হচ্ছে ভারী শিল্পের উপর খুব গুরুত্ব দেওয়া হয়েছিল। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে যে পরিকল্পনা কমিশন গঠিত হয় কত সালে। তো এটা মোটামুটি তোমরা সবাই জানো। তো এই পরিকল্পনা কমিশন কিন্তু গঠিত হয় হচ্ছে 1950 সালে তোমার 15ই মার্চ। আর জানো যে পরিকল্পনা কমিশন যে রয়েছে, এই পরিকল্পনা কমিশন কিন্তু যে চেয়ারম্যান থাকেন, এই চেয়ারম্যান কিন্তু হচ্ছেন কে, সেই প্রধানমন্ত্রী। অর্থাৎ প্রধানমন্ত্রী কিন্তু তার পদাধিকার বলে এই পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান হয়ে থাকেন। তো তৎকালীন প্রধানমন্ত্রী কে ছিল, জওহরলাল নেহরু। এই জওহরলাল নেহরু তৎকালীন প্রধানমন্ত্রী ছিল, আর তিনি হচ্ছেন কি প্রথম পঞ্চবার্ষিকী তোমার প্রথম পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান। তো এখানে দেখো জওহরলাল নেহরু স্পেলিংটাও একটু মিস্টেক রয়েছে। তো পরবর্তী কোশ্চেনে আমরা যাবো, এটা তোমরা কারেক্ট করে নিও। তো পরবর্তী কোশ্চেনে আমরা যাবো যে তো পরিকল্পনা ধারণা প্রথম কে তুলে ধরেন। তো এখানে কিন্তু হবে কি এম বিশ্বেশ্বরাইয়া। এম বিশ্বেশ্বরাইয়া কিন্তু হচ্ছে পরিকল্পনা যে ধারণাটা ছিল এটা কিন্তু প্রথম তুলে ধরেন। আর তার বুক ছিল কি প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া, 1934 সালে এই বইটা লেখা হয়। আর এই বইয়েই কিন্তু হচ্ছে পরিকল্পনা ধারণা প্রথম তুলে ধরেন হচ্ছে এম বিশ্বেশ্বরাইয়া। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে, ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলে 1951 থেকে 56 সাল পর্যন্ত। এটা কিন্তু 1951 থেকে 56 সাল পর্যন্ত চলে। আর এটা হচ্ছে কি হ্যারোড ডোমার মডেলের উপর ভিত্তি করে কিন্তু হচ্ছে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা করা হয়। তো এই মডেলটা অনেক সময় চেয়ে থাকে যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলের উপর ভিত্তি করে করা হয়। তো এটা কিন্তু হচ্ছে হ্যারোড ডোমার মডেলের উপর কিন্তু ভিত্তি করে করা হয়। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে যে গরিবি হাটাও স্লোগানটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সাথে যুক্ত রয়েছে। তো এখানে কিন্তু পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়ে যাবে সঠিক উত্তর। তো তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আমলে কিন্তু এটা হয়েছিল পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। আর এটা বলেছিল কি ইন্দিরা গান্ধী বলেছিল যে গরিবি হাটাও। তো এখানে গরিবি হাটাও বলতে হচ্ছে গরিবদের হাটাও এরকম না, অর্থনীতিটাকে এমনভাবে ডেভেলপ করা হবে যে কোনো আর গরিব থাকবে না, সেটাই বলতে চেয়েছিল ইন্দিরা গান্ধী। তো এটা হয়েছিল পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে বিশ্ব ব্যাংকের প্রতিষ্ঠাকাল ও সদর দপ্তর কোথায় অবস্থিত। তো দেখো এই বিশ্ব ব্যাংকের কিন্তু প্রতিষ্ঠাকাল হচ্ছে 1945, অর্থাৎ 1945 সালে কিন্তু এই বিশ্ব ব্যাংক প্রতিষ্ঠিত হয়। আর এটার হচ্ছে হেডকোয়ার্টার কোথায় রয়েছে বা সদর দপ্তর কোথায় রয়েছে, এটা কিন্তু রয়েছে হচ্ছে ওয়াশিংটন ডিসিতে। এরপরে দেখো তার নিচেই রয়েছে WTO, যেটাকে কি বলা হয় ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। আর এটা গঠিত হয় হচ্ছে 1995 সালে। তো তোমরা তো জানো এই WTO যেটা রয়েছে এটা কিন্তু পূর্ব নাম কী ছিল, গ্যাট, GATT। আর এটা গঠিত হয়েছিল হচ্ছে 1948 সালে। কিন্তু পরবর্তীকালে 1995 সালে কিন্তু এর নাম পরিবর্তন করে WTO রাখা হয়। আর এর সদর দপ্তর কোথায় রয়েছে, জেনেভাতে কিন্তু এর সদর দপ্তর রয়েছে। পরবর্তী কোশ্চেনে দেখো রয়েছে এর এক্সট্রা ইনফরমেশনে রয়েছে কি ADB। এই ADBর ফুল ফর্ম কি রয়েছে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। এটি হচ্ছে ADBর ফুল ফর্ম। আর এ হচ্ছে তোমার গঠিত হয় কিন্তু 1966 সালে। আর সদর দপ্তর কোথায় রয়েছে, ম্যানিলায় কিন্তু রয়েছে এর সদর দপ্তর। পরবর্তীতে দেখো রয়েছে এশিয়ান। তো এই এশিয়ান কিন্তু গঠিত হয় হচ্ছে 1967 সালে। আর এর ফুল ফর্ম কি রয়েছে, অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস কিন্তু হয়ে যাচ্ছে এর ফুল ফর্ম। আর এর সদর দপ্তর রয়েছে কোথায়, জাকার্তায় কিন্তু এর রয়েছে সদর দপ্তর। এরপরে দেখো রয়েছে IMF, এর তোমার ফুল ফর্ম কি রয়েছে, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড কিন্তু হচ্ছে এর ফুল ফর্ম। আর এটা হচ্ছে 1988 সালে গঠিত হয়। আর সদর দপ্তর রয়েছে হচ্ছে ওয়াশিংটন DC। এর পরবর্তী কোশ্চেনে দেখো রয়েছে সার্ক। এই সার্কের সম্পূর্ণ নাম কি রয়েছে, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন কিন্তু হচ্ছে এর সম্পূর্ণ নাম। আর এটা গঠিত হয় 1986 সালে। আর সদর দপ্তর রয়েছে কিন্তু হচ্ছে কাঠমান্ডুতে।
তো এখানে দেখো সদর দপ্তরগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট রয়েছে আর ফুল ফর্মটা খুব ইম্পর্টেন্ট রয়েছে, কিন্তু কত সালে গঠিত হয় এটা খুব কম আসে। তারপরে দেখো রয়েছে কোশ্চেনটা কি, বর্তমানে সার্কের সদস্য সংখ্যা কত, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট রয়েছে, একটা এক্সামে এসেছিল সম্ভবত হচ্ছে 2019 সালের ডাব্লিউবিপি এসআই এসেছিল সম্ভবত এই কোশ্চেনটা, যে বর্তমানে সার্কের সদস্য নয় কোন দেশটি। তো সেখানে কিন্তু তিনটা অপশন ছিল যেগুলো এই সার্কের সদস্য ছিল, কিন্তু একটি অপশন ছিল সেটা কিন্তু তোমার সার্কের সদস্য ছিল না। তো এখানে দেখো সার্কের সদস্য কোনটি রয়েছে, কোন কোন দেশ রয়েছে, তো দেখো বাংলাদেশ, ভুটান, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, আফগানিস্তান, এগুলো কিন্তু সব হচ্ছে সার্কের সদস্য। মোট 8টি দেশ রয়েছে। আর নবীনতম অর্থাৎ লাস্ট যেটা অংশগ্রহণ করে সেটা কি, আফগানিস্তান কিন্তু লাস্টে অংশগ্রহণ করে, সর্বশেষ এটি। পরবর্তী কোশ্চেনে দেখো রয়েছে ওএনজিসি কত সালে গঠিত হয়, তো এটি কিন্তু গঠিত হয় হচ্ছে 1956 সালে। আর এর সদর দপ্তর কোথায় রয়েছে, সদর দপ্তর রয়েছে কিন্তু দেরাদুনে। এরপরে দেখো এর ফুল ফর্মটা রয়েছে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন কিন্তু হচ্ছে ওএনজিসি এর সম্পূর্ণ নাম। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে ওপেক, ওপেক কত সালে গঠিত হয়, 1960 সালে। আর সদর দপ্তর রয়েছে হচ্ছে অস্ট্রেলিয়ার ভিয়েনাতে। আর এটার সম্পূর্ণ নাম হচ্ছে অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রি। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে ডাব্লিউটিও, যেটা একটু আগে আমরা জানলাম, এটার সম্পূর্ণ নামটা দিয়েছি। তো এর পূর্ব নাম কী ছিল এটাও কিন্তু আমরা বলেছিলাম, আমি একটু আগে বললাম, সেটা হচ্ছে কি তোমার গ্যাট, GATT হবে। তো এখানে দেখো দেওয়া রয়েছে কি GATT দেওয়া রয়েছে এখানে। তো এখানে কিন্তু হয়ে যাবে কি GATT, অর্থাৎ গ্যাট হয়ে যাবে এখানে সঠিক উত্তর। আর এটা গঠিত হয় হচ্ছে 1948 সালে। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে ভারতে প্রচলিত আয়কর কোন প্রকৃতির আয়কর, তো এখানে দেখো হয়ে যাবে কি প্রত্যক্ষ এবং ক্রমবর্ধমান কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেনে দেখো রয়েছে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার, যেটাকে কি বলা হয় IMF, সেটি ভারতকে ঋণদানের প্রধান উদ্দেশ্য কী ছিল, তো এই IMF এর কিন্তু ভারতকে ঋণদানের প্রধান উদ্দেশ্য কি, বৈদেশিক লেনদেন মেটানোই কিন্তু হচ্ছে এর প্রধান উদ্দেশ্য। পরবর্তী কোশ্চেনে দেখো রয়েছে যে SBI এর পূর্ব নাম কী ছিল, তো এর কিন্তু পূর্ব নাম ছিল কি ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া, অর্থাৎ ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া কিন্তু হচ্ছে এর সম্পূর্ণ নাম, এর পূর্ব নাম। কিন্তু পরবর্তীকালে 1955 সালে কিন্তু এটি পরিবর্তিত হয়ে SBI নামকরণ হয় 1955 সালে। আর এর হেডকোয়ার্টার কোথায় রয়েছে SBI এর, সেটা কিন্তু রয়েছে হচ্ছে মুম্বাইয়ে। তো পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে ভারতে 14টি প্রধান বাণিজ্যিক ব্যাংককে কত সালে তোমার জাতীয়করণ করা হয়েছিল, তো এটা কিন্তু হয়ে যাচ্ছে 1969 সালে, 29শে জুলাই কিন্তু হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। তো এর পরবর্তীকালে কিন্তু 1980 সালে আরও 6টি ব্যাংককে জাতীয়করণ করা হয় 1980 সালের 15ই এপ্রিল। আর এর পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে হচ্ছে কত সালে ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয়, তো এটা কিন্তু প্রতিষ্ঠিত হয় হচ্ছে 1935 সালে। এটা এখান থেকে খুব ইম্পর্টেন্ট রয়েছে, এটা তোমরা মনে রাখবে এখানে। তো দেখো এই RBI যেটা রয়েছে, RBI এর কিন্তু হেডকোয়ার্টার রয়েছে কোথায়, মুম্বাইয়ে। আর এর পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে কি, পরবর্তী কোশ্চেনে রয়েছে হচ্ছে ভারতের এক্সিম ব্যাংক, তো এটি কিসের কাজ করে, তো দেখো এটা কিন্তু হচ্ছে ভারতের আমদানি ও রপ্তানির জন্য কিন্তু এটা কাজ করে থাকে। তো দেখো এই এক্সিম ব্যাংকের ফুল ফর্মটা কি রয়েছে, এক্সপোর্ট এবং ইম্পোর্ট, এক্সপোর্টের EX এবং ইম্পোর্টের কিন্তু IM যুক্ত হয়ে কিন্তু হয়ে যাচ্ছে এটা এক্সিম ব্যাংক। আর এই ব্যাংকটি হচ্ছে আমদানি এবং রপ্তানি, কারণ হচ্ছে এক্সপোর্ট হচ্ছে আমাদের কি রপ্তানি, আর ইম্পোর্ট হচ্ছে কি আমদানি। তো এই আমদানি এবং রপ্তানির উপর নির্ভর করে কিন্তু এই এক্সিম ব্যাংকটা গড়ে উঠেছে। ভারতের আমদানি এবং রপ্তানির কাজটাই কিন্তু করে থাকে হচ্ছে এক্সিম ব্যাংক। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে কি, যে 1992 সালে সেবিকে বিধিবদ্ধ স্বীকৃতি দেওয়া হয় কোন কমিটির প্রস্তাবে, তো এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে নরসিংহাম কমিটির প্রস্তাব কিন্তু হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। আর দেখো এই সেবি এর সম্পূর্ণ নাম কি রয়েছে, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, এটি কিন্তু হচ্ছে সেবি এর সম্পূর্ণ নাম, এটাও মনে রাখবে এখান থেকে। তারপরে দেখো রয়েছে নীতি আয়োগ গঠিত হয় কত সালে, তো এই নীতি আয়োগ কিন্তু গঠিত হয়েছে 1 জানুয়ারি 2015 সালে। তো তোমরা তো জানোই এর আগে কী ছিল, প্ল্যানিং কমিশন। এই প্ল্যানিং কমিশন কিন্তু হচ্ছে 2014 সালের 31শে ডিসেম্বর এটা প্ল্যানিং কমিশনটা কিন্তু বিলুপ্ত হয়ে যায়, সেটাকে বিলুপ্ত করে দেওয়া হয়। আর তার পরের বছরে 2015 সালে কিন্তু 1 জানুয়ারি থেকেই এই তোমার নীতি আয়োগ গঠিত হয়। আর এই নীতি আয়োগের বর্তমানে কে রয়েছেন চেয়ারম্যান, আমরা কি জানি নীতি আয়োগ বা এই প্ল্যানিং কমিশন এদের কিন্তু তোমার চেয়ারম্যান হন কে, চেয়ারম্যান কিন্তু হন হচ্ছে প্রধানমন্ত্রী, পদাধিকার বলে প্রধানমন্ত্রী কিন্তু চেয়ারম্যান হয়ে থাকেন। তো তোমরা তো জানোই যে বর্তমান প্রধানমন্ত্রী রয়েছেন আমাদেরকে নরেন্দ্র মোদী, আর এই নরেন্দ্র মোদী কিন্তু হচ্ছে আমাদের চেয়ারম্যান এই নীতি আয়োগের। আর এর সম্পূর্ণ নাম কি রয়েছে, এর সম্পূর্ণ নাম কিন্তু হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া কিন্তু হচ্ছে এই নীতি আয়োগের সম্পূর্ণ নাম। আর এর CEO কে রয়েছেন, অমিতাভ কান্ত কিন্তু হচ্ছেন এই নীতি আয়োগের CEO। তো পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে যে মানব উন্নয়ন সূচক প্রথম
ব্যবহার হয় কত সালে? তো এখানেও একটা টাইপিং মিস্টেক রয়েছে, তো এখানে কিন্তু হয়ে যাবে কি ব্যবহার। তো মানব উন্নয়ন সূচক প্রথম ব্যবহার হয় কিন্তু হচ্ছে 1990 সালে। তারপরে দেখো রয়েছে ইউএনডিপি। এই ইউএনডিপির সম্পূর্ণ নাম কি? তো এর কিন্তু সম্পূর্ণ নাম হচ্ছে কি ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম কিন্তু হচ্ছে এর সম্পূর্ণ নাম। আর এরপরে দেখো আর একটা রয়েছে, সেটা হচ্ছে জিএনপি। এই জিএনপি এর সম্পূর্ণ নাম কিন্তু হচ্ছে গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। এরপরের কোশ্চেনে রয়েছে দেখো রুলিং প্ল্যান বা যেটাকে বলা হচ্ছে বহতা পরিকল্পনা, এটা কোন সময়কালকে বলা হয়? তো এটা কিন্তু হচ্ছে 1968 থেকে তোমার 1978 থেকে 1980 সাল পর্যন্ত। তো তোমরা তো জানোই যে এই যে রুলিং প্ল্যান এটা কিন্তু হয় কখন? এর আগে, অর্থাৎ এই 1978 সালের আগে কিন্তু একটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল। তো সেই পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোনো কারণে সরকার পরিবর্তন হয়ে যাওয়ার ফলে কিন্তু সেই পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পূর্ণ হওয়ার আগেই সেই পঞ্চবার্ষিকী পরিকল্পনা ভেঙে যায় আর নতুন পঞ্চবার্ষিকী একটা পরিকল্পনা হয়। সেই পরিকল্পনা হচ্ছে 1978 থেকে 1983 সাল পর্যন্ত চলার কথা ছিল, কিন্তু পরবর্তীকালে যে জনতা সরকার গঠন করা হয় সেই জনতা সরকারও ভেঙে যায়। পরবর্তীকালে আবার কংগ্রেসি সরকার আসে, তখন কিন্তু এই 1980 সালে কিন্তু সেই পরিকল্পনাটা যেটা রয়েছে সেই পরিকল্পনা কমিশন কিন্তু ভেঙে দেওয়া হয়। আর এটা ভেঙে দেওয়া হয়, তো এই 1978 থেকে 1980 সালের যে সময়টা ছিল সেটাকে কিন্তু বলা হচ্ছে পরবর্তীতে কি রুলিং প্ল্যান বা বহতা পরিকল্পনা। পরবর্তী কোশ্চেনে দেখো রয়েছে মিড ডে মিল স্কিম কত সালে চালু হয়? তো এই মিড ডে মিল কিন্তু চালু হয় হচ্ছে 1995 সালে। 1995 সালে এই মিড ডে মিল প্রথম চালু হয়। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে দুর্গাপুর লৌহ ইস্পাত কেন্দ্র কোন দেশের সহযোগিতায় গড়ে ওঠে? তো দেখো এই লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রটি কিন্তু হচ্ছে ব্রিটেনের সহযোগিতায় গড়ে ওঠে। আর এটা হচ্ছে কোথায় রয়েছে? পশ্চিমবঙ্গে কিন্তু রয়েছে হচ্ছে দুর্গাপুর লৌহ ইস্পাত কেন্দ্রটি। তো এই লৌহ ইস্পাত কেন্দ্রটি কিন্তু রয়েছে হচ্ছে কি দামোদর নদীর উপর কিন্তু রয়েছে। আর তার পরবর্তীতে দেখো রয়েছে রাউরকেল্লা। এই রাউরকেল্লা কোথায় রয়েছে? উড়িষ্যায় রয়েছে। আর এটা কিন্তু হচ্ছে জার্মানির সহযোগিতায় গড়ে ওঠে। এরপরে দেখো রয়েছে ভিলাই। এই ভিলাই কিন্তু হচ্ছে রাশিয়ার সহযোগিতায় গড়ে ওঠে। আর এটা রয়েছে কোথায়? ছত্তিশগড়ে রয়েছে। এরপরে দেখো রয়েছে বোকারো। এই বোকারো রয়েছে হচ্ছে এই বোকারো কিন্তু হচ্ছে রাশিয়ার সহযোগিতায় গড়ে ওঠে। আর এটা রয়েছে কিন্তু ঝাড়খণ্ডে। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে ভারতবর্ষে প্রথম শিল্পনীতি গ্রহণ করা হয়েছিল কত সালে? তো প্রথম শিল্পনীতি কিন্তু গ্রহণ করা হয়েছিল হচ্ছে 1948 সালে 6 এপ্রিল। আর নতুন শিল্পনীতি দেখো এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে, অর্থাৎ প্রথম শিল্পনীতি কিন্তু গড়ে ওঠে হচ্ছে 1948 সালের 6 এপ্রিল, কিন্তু নতুন শিল্পনীতি কিন্তু গড়ে ওঠে হচ্ছে 1991 সালে হয় নতুন শিল্পনীতি। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে প্রথম পাটকল কোথায় গড়ে ওঠে? তো 1955 সালে কিন্তু এটা কলকাতার রিষড়াতে গড়ে ওঠে। এটা খুব ইম্পর্টেন্ট রয়েছে। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে 1 টাকার নোট কার দ্বারা ইস্যু হয়? তো এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে কি মিনিস্ট্রি অফ ফাইন্যান্স দ্বারা কিন্তু ইস্যু হয় এবং অর্থ সচিবের স্বাক্ষর থাকে। তো দেখো 1 টাকার নোটে কার স্বাক্ষর থাকে সেটা যদি আসে তাহলে কিন্তু হয়ে যাচ্ছে কি অর্থ সচিব হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এখানে কিন্তু হচ্ছে আমাদের গভর্নরের কিন্তু স্বাক্ষর থাকে না, এটা কিন্তু অর্থ সচিবের স্বাক্ষর থাকে। আর এটা কিন্তু হচ্ছে ইস্যু করে হচ্ছে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে জিএসটি কবে চালু হয়? তো জিএসটি কিন্তু চালু হয় হচ্ছে 2017 সালে তোমার 1 জুলাই এই জিএসটি চালু হয়। তো এই জিএসটি এর সম্পূর্ণ নাম কি? এই জিএসটি এর সম্পূর্ণ নাম কিন্তু হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্সেস কিন্তু হচ্ছে এর সম্পূর্ণ নাম। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে আইএমএফ এর মোট সদস্য কত? তো এর কিন্তু মোট সদস্য রয়েছে কত? তোমার 189 জন। আর এর সর্বশেষ সদস্যকে দক্ষিণ সুদান কিন্তু হচ্ছে সর্বশেষ সদস্য। এটা 2012 সালে কিন্তু এই দক্ষিণ সুদান এই আইএমএফের সদস্য পদ গ্রহণ করে। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে আইডিএ। তো এই আইডিএ এর পুরো নাম কি? তো এটা কিন্তু হচ্ছে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন কিন্তু হচ্ছে এই আইডিএ সম্পূর্ণ নাম। আর এর পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে কি তোমার 41 নম্বর কোশ্চেনে আরবিআই কবে জাতীয়করণ হয়? তো আরবিআই কিন্তু জাতীয়করণ হয় হচ্ছে 1949 সালে। তো এই আরবিআই এর প্রথম গভর্নর কে ছিল? প্রথম গভর্নর কিন্তু ছিল হচ্ছে সিডি দেশমুখ। আর বর্তমান গভর্নর কে রয়েছেন? শক্তিকান্ত দাস কিন্তু রয়েছেন বর্তমান গভর্নর। এরপরে কোশ্চেন দেখো রয়েছে এলআইসি কবে গঠিত হয়? তো এলআইসি কিন্তু গঠিত হয় হচ্ছে 1956 সালের 1 সেপ্টেম্বর। আর এর হেডকোয়ার্টার কোথায় রয়েছে? মুম্বাইয়ে রয়েছে এর হেডকোয়ার্টার। আর এর সম্পূর্ণ নাম হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। এটি কিন্তু হচ্ছে এর সম্পূর্ণ নাম। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে ভারতের প্রথম ব্যাংকের নাম কি? অর্থাৎ ভারতের প্রথম ব্যাংক কোনটি? তো এখানে দেখো ব্যাংক অফ হিন্দুস্তান কিন্তু হচ্ছে ভারতের প্রথম ব্যাংক। এর পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে প্রথম ভারতীয় ব্যাংকের নাম কি? অর্থাৎ দেখো ভারতে গড়ে ওঠা প্রথম ভারতীয় ব্যাংক কিন্তু এটি। তো প্রথম ভারতীয় ব্যাংক কিন্তু হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এটি হচ্ছে প্রথম গড়ে ওঠে। আর যদি ভারতের প্রথম ব্যাংক বলা হয় তাহলে কিন্তু হচ্ছে ব্যাংক অফ হিন্দুস্তান। পরবর্তী কোশ্চেনে রয়েছে দেখো ভারতের বর্তমান অর্থ সচিবের নাম কি? তো বর্তমান অর্থ সচিব কিন্তু হচ্ছে ভারতের কে? টিভি সোমানাথন কিন্তু হচ্ছেন বর্তমান অর্থ সচিব। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে মুদ্রাস্ফীতির কারণ কি?
তো এই মুদ্রাস্ফীতি কোন কারণে ঘটে? তো এখানে সঠিক উত্তর কিন্তু হচ্ছে অর্থের যোগান বৃদ্ধি এবং উৎপাদন হ্রাস। অর্থাৎ অর্থের যোগান বৃদ্ধি পাবে যখন, কিন্তু উৎপাদন যখন হ্রাস পেয়ে যাবে তখনই কিন্তু এই মুদ্রাস্ফীতি ঘটে থাকে। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে অবমূল্যায়ন অর্থ কী, অর্থাৎ অবমূল্যায়নের অর্থ কী রয়েছে? তো এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে কি, রাষ্ট্রের মুদ্রার মূল্য সূচক বৃদ্ধি। অর্থাৎ রাষ্ট্রের যখন মুদ্রার মূল্য সূচক বৃদ্ধি পাবে তখনই কিন্তু অবমূল্যায়ন হয়ে থাকে। পরবর্তী কোশ্চেনে দেখো রয়েছে প্রথম কবে ভারতীয় মুদ্রার অবমূল্যায়ন ঘটে? তো এটা কিন্তু প্রথম ঘটে হচ্ছে 1949 সালে। এরপরের কোশ্চেন রয়েছে দেখো মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপায় কি? তো এর উপায় কিন্তু হচ্ছে সারপ্লাস বাজেটিং এবং প্রত্যক্ষ, এখানেও একটু টাইপিং মিস্টেক রয়েছে, এটা কিন্তু হচ্ছে প্রত্যক্ষ কর বৃদ্ধি হয়ে যাবে সঠিক উত্তর। আর তারপরে হচ্ছে কি পাবলিক এক্সপেন্ডিচার হ্রাস, এই পাবলিক এক্সপেন্ডিচার হ্রাস এবং প্রত্যক্ষ কর বৃদ্ধি, এছাড়া হচ্ছে সারপ্লাস বাজেটিং, এই তিনটি হচ্ছে কিন্তু মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপায়। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে, অর্থাৎ আজকের সর্বশেষ কোশ্চেন, সেটা কি 1967 সাল, 1967 সালে কার নেতৃত্বে ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্স পলিসি কমিটি সেটি গঠিত হয়? তো এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে সুবিমল দত্ত। এই সুবিমল দত্তের নেতৃত্বে কিন্তু এটি গঠিত হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।